বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত বেন সাওয়েল, নির্বিচার আটক সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগের ভাইস চেয়ারম্যান ম্যাথিউ জিলেট, বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা সম্পর্কিত বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট যৌথভাবে এই চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরের শেষ ভাগে জাতিসংঘের এই 3 বিশেষ দূত চিঠি দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার চিঠির জবাবের জন্য তারা তাগাদাও দিয়েছিলেন। নির্বাচনের পর বাংলাদেশের বিএনপি সরকারের কাছে ওই চিঠির জবাব চেয়েও বার্তা দেওয়া হয়েছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত 26শে মার্চ জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে সেটিও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরে জানতে চাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যেসব আশঙ্কা বা ঝুঁকি থাকার কথা বলা হয়েছে সেগুলোর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কি। সূত্রগুলো বলছে, জাতিসংঘের দূতদের এই চিঠি বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছরের 10ই মে বাংলাদেশের সন্ত্রাস দমন আইন সংশোধন করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল দেশটির তখনকার অন্তর্বর্তী সরকার। এরপর দেশটির নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে এবং শেষ পর্যন্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। এই নিষেধাজ্ঞা নিয়ে দেশীয় ও বিদেশে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও অভিযোগ আছে মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে সুবিধা দিতে দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের দপ্তরে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। 2025 সালের 8ই আগস্ট লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারের 2 আইনজীবী স্টিফেন পাওয়েলস কেসি ও অ্যালেক্স টিনসলে জাতিসংঘের কাছে অভিযোগ দেন। ডাউটি স্ট্রিট চেম্বার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ ও জাতিসংঘের অন্যান্য বিশেষ দূতদের কাছে জরুরি পদক্ষেপের অনুরোধ জমা দেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের এই 2 আইনজীবী। এছাড়া গত নভেম্বরে দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল ইউএনডিপি-কে চিঠি দিয়েছিলেন। এসব চিঠির প্রেক্ষাপটে জাতিসংঘের দপ্তর থেকে মোহাম্মদ ইউনূসকে চিঠি দেওয়া হয় গত 29শে ডিসেম্বর। জাতিসংঘের 3 দূতের স্বাক্ষর করা 18 পৃষ্ঠার ওই চিঠিতে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের উপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য, সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে জাতিসংঘের দূতরা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং ন্যায্য বিচারের অধিকারের পরিপন্থী। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতার প্রয়োগ। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম, জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার উপর সবচেয়ে গুরুতর বল প্রয়োগ করার শামিল। এটি শুধু ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োগ করা যেতে পারে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি।
চিঠিতে আরো বলা হয়, সন্ত্রাস বিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় তা প্রয়োগ করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো প্রচার নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের দূতরা লিখেছেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উস্কানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থনে সব ধরনের জমায়েতে সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক ও গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে তা নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের, যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন, গণগ্রেপ্তারের অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায় মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, সার্বিক দায় মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দ মতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামতো বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে। চিঠির শেষে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে জানতে চাওয়া হয়েছে কবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো জবাব 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমলে নির্বাচনের আগে এই চিঠির জবাব দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছিল। তখন সরকার থেকে বলা হয়েছিল, নির্বাচনের 1.5 মাস আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন। জানা গেছে, নির্বাচনের পর নতুন সরকারের কাছে আবার বিষয়টি জানতে চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এমনকি গত 26শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও জাতিসংঘের কর্মকর্তারা বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের এই চিঠির উত্তর বা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে জবাব দিতে হবে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ নয়, বরং এগুলোর সম্পর্কে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে এই চিঠিটি শুধু আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ চিঠিটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোকেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব আন্তর্জাতিক শক্তি এতদিন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলতো, তারা এখন এই চিঠির রেফারেন্স তুলে ধরে অগ্রগতি জানতে চাইবে।
বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কিত কয়েকটা চটকদার তথ্য আপনাদেরকে দেই। অনেকেই অনেক মন্তব্য করতে পারেন, বাট পুরো ভিডিও দেখবেন, এরপর মন্তব্য করবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। এই বিষয়টা বলার আগে আপনাদের কয়েকটা পয়েন্ট আমি ধরিয়ে দিই। আপনাদের মধ্যে কি একবারের জন্য প্রশ্ন জাগে না যে আওয়ামী লীগের মতো এত বৃহৎ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে বাইরে রেখে, তাদেরকে নিষিদ্ধ করে, তাদের কার্যক্রম স্থগিত করে একটা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো? 17 বছরের নির্বাসিত জীবন শেষে, পলাতক জীবন শেষে ফেরারি তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়ে গেল খুব সহজেই। এর মধ্যে কি কোনো কিছু হয়নি? তার বিরুদ্ধে মামলা ছিল, আসামি ছিল, দণ্ডপ্রাপ্ত ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, হাওয়া ভবনের দুর্নীতির তো একাল সেকাল আপনারা সব জানেন। পাশাপাশি এক যুগে দেশের 64 জেলায় সিরিজ বোমা হামলার সাথেও সম্পৃক্ত ছিল জনাব মাস্টার মাইন্ড তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে, ঠিকঠাক মতো রাষ্ট্র পরিচালনা করছে, বিএনপি ক্ষমতা ভোগ করতেছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগ নিয়ে ভাবার মতো কিছু নাই, আওয়ামী লীগ মরে যাক, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এমনটা ভাবছেন আপনারা যে তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা করছে না? আওয়ামী লীগ ফিরতে পারলে ফিরুক, না ফিরতে পারলে না ফিরুক, তারা তাদেরকে ফিরতে দেবে না। অর্থাৎ বিএনপি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দেবে না, এটা তো সত্য কথা। কিন্তু তারেক রহমান কি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে শঙ্কিত? তারেক রহমান কি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে দ্বিধার মধ্যে আছেন? তারেক রহমান কি চান না বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসুক? এই প্রশ্নগুলা কি আপনাদের মনের মধ্যে জাগে? যদি না জেগে থাকে তবে আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন তারেক রহমান ঠিক যেভাবে 5 আগস্টের সেই মেটিকুলাস অভ্যুত্থান ঘটিয়েছেন, যে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন, একইভাবে আরেকটা মেটিকুলাস পরিকল্পনা করেছেন, যেই পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কয়েকটা খণ্ডে বিভক্ত করার একটা অপচেষ্টা তিনি চালাচ্ছেন। আর তার এই চেষ্টায় যারা সারথি, যারা সাথী, তাদের নাম আমি বলবো না, ইশারা ইঙ্গিতে আমি তাদের কথা বলবো। তাদের নাম বললে অনেকে আবার আমাকে বলবেন আমি গুজব রটাই, আমি সংস্কারপন্থী, আমি এইটা, আমি সেইটা, আমি দলের ভালো চাই না। বলতেই পারেন, ইশারা ইঙ্গিতে আমি তাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে যাবেন। প্রথমত, এই মুহূর্তে অর্থাৎ 5 আগস্টের পর থেকে যেসব মানুষ আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের পক্ষে সরাসরি না, তারা বলার চেষ্টা করে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা ঠিক হয়নি, আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, আওয়ামী লীগের একটা বৃহৎ জনসমর্থন আছে, গোষ্ঠী আছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে, 40-50% ভোট আছে, ভোট ব্যাংক আছে, এ ধরনের কথা বলে না। আলটিমেটলি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে চলে আসে, কারণ মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ একে অন্যের পরিপূরক। এটা তো আপনারা বিশ্বাস করেন। 5 আগস্টের পর থেকে যেই সব টকশো বুদ্ধিজীবী, যেই সব অনলাইন অ্যাক্টিভিস্ট, যেই সব অ্যাঙ্কর, যেই সব গণমাধ্যম কর্মী, তারা নিউট্রাল সাজার চেষ্টা করছে। অতীতে তাদের ব্যাকগ্রাউন্ড আপনারা ঘাটিয়ে দেখেন, দেখতে পাবেন এরা সারাক্ষণ আওয়ামী লীগের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, আওয়ামী লীগ এইটা করেছে সেইটা করেছে, ভুলভাল সবসময় বিএনপি মনা ছিল, বিএনপি পন্থী ছিল। এরা এখন হুট করে 5 আগস্টের পর তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতেছে, 32 ভাঙা নিয়ে কথা বলতেছে। কিন্তু 32 যখন ভাঙা হয়েছিল তখন তারা কেউ কথা বলেনি। 32 ভেঙে ফেলার পর তখন তাদের মধ্যে কথার ফুলঝুরি আমরা দেখতে পাচ্ছি। এই ব্যক্তিগুলা এরা চেষ্টা করছে মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান উৎপন্ন করে এই বয়ানকে ছড়িয়ে দিয়ে সাইকোলজিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের মনের মধ্যে প্রবেশ করার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আরো সহজ ভাষায় বলবো, এই তথাকথিত বুদ্ধিজীবী, টকশুজীবী, অনলাইন অ্যাক্টিভিস্ট, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা এখন নিরপেক্ষ বয়ান উৎপাদন করছে, তারা বুঝাচ্ছে আওয়ামী লীগের কেউ না তারা, বিএনপির কেউ না তারা, তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা শুধুমাত্র বাংলাদেশপন্থী মানুষ। দেখেন, একটা কথা বলিনি, রাজনীতির বাইরে কেউ না, মানুষ একটা রাজনৈতিক জীব। আপনাকে প্রতি মুহূর্তে রাজনীতির মধ্য দিয়ে যেতে হয়। পরিবারেও রাজনীতি থাকে। পরিবারে আপনি যদি সক্ষম না হন, আপনি যদি উপার্জনক্ষম না হন, সেই ক্ষেত্রে আপনার পরিবার আপনাকে পারিবারিক রাজনীতির মধ্যে ফেলে দিয়ে আপনাকে হেনস্থা করবে। দ্যাট ইজ রিয়েলিটি। এটা আপনাকে মেনেই পরিবারে নিয়ে বাঁচতে হবে, এটা আপনাকে মেনেই সমাজে বসবাস করতে হবে, রাষ্ট্রে চলাফেরা করতে হবে। সুতরাং রাজনীতির বাইরে কেউ না। যারা বলে আমি নিরপেক্ষ, যারা বলে আমি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি না, তারা মূলত জামাত, তারা মূলত শিবির, তারা মূলত গুপ্ত বিএনপি। সুতরাং বাংলাদেশে যারা বাস করে প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, কিংবা তাদের মধ্যে একটা মতাদর্শিক জায়গা অবশ্যই আছে।
এই যে ব্যক্তিগুলা 5 আগস্টের পর, আমি একটা উদাহরণ দিই, আমজনতার তারেক কিন্তু 5 আগস্টের আগে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে এই দেশ থেকে ধ্বংস করে দিতে হবে, এই দেশ থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, 32 সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো বয়ান রাখা যাবে না। হঠাৎ করে 5 আগস্টের পর কি হয়ে গেল? তারেক মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে 32 ভাঙার জন্য অনুশোচনা দেখায়, স্বাধীনতার পক্ষে কথা বলে, শেখ হাসিনার পক্ষেও তার দু একটা বয়ান চলে যায়, শহীদ মিনারে স্মৃতিসৌধে গিয়ে জয় বাংলা স্লোগান না দিলেও জয় বাংলার পক্ষে দাঁড়িয়ে যায়। এইগুলা মেট্রিকুলাস পরিকল্পনার অংশ। কোন সেই পরিকল্পনা সেটা আমি বলবো, তার আগে আরো কিছু বিষয় আপনাদেরকে ইশারায় বুঝিয়ে দিই। এই প্রক্রিয়ার মধ্যে যারা আছে তারা চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে, ইনিয়ে বিনিয়ে কথা বলতে, সরাসরি না, সরাসরি তারা ডিফেন্ড করতেছে না, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান উৎপাদন করছে, যাতে করে আওয়ামী লীগের ছাপোষা নিরীহ নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী এদের মনের মধ্যে তারা প্রবেশ করতে পারে একটা সময়, যাতে তারা কথা বললে সেই কথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রভাবিত করে, তাদেরকে পূর্ণ মাত্রায় প্রভাবিত করবার জন্য তারা এই প্রক্রিয়ায় আগাচ্ছে। এখন জিজ্ঞাসা করবেন না কোন সেই প্রক্রিয়া? একটা মাত্র প্রক্রিয়া, সেটা হচ্ছে রিফর্ম বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব হচ্ছে শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসা। দেখেন, আগেই বলেছি, আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে নিয়ে বিএনপির মাথা ব্যথা নাই। বিএনপি জানে না আওয়ামী লীগের শক্তিমত্তার জায়গা। 96 এর আন্দোলন বিএনপি দেখে নাই? লগি বৈঠা আন্দোলনের কথা কি বিএনপি ভুলে গেছে? কোনোটাই ভুলে যায়নি। বিএনপি খুব ভালো করে জানে আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায়, অর্থাৎ বর্তমান শক্তি ধরা আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায় বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে, বিএনপির বাপের সক্ষমতা নাই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা। এটা বিএনপি জানে। সুতরাং বিএনপি কাল ক্ষেপণ করতেছে, সময় ক্ষেপণ করতেছে কিভাবে তাদের রিফর্ম আওয়ামী লীগ সামনে নিয়ে আসা যায়। আর এই রিফর্ম আওয়ামী লীগ তত্ত্বে বিএনপির হয়ে কাজ করতেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা BGFI। ক্লিয়ারলি বুঝাতে পেরেছি আমি? আরো স্পষ্ট ভাষায় বলি, তারেক রহমান চাচ্ছে শেখ হাসিনাকে মাইনাস করে একটা রিফর্ম আওয়ামী লীগ মার্কেটে আনতে, এবং তাদেরকে পরবর্তী নির্বাচনে কিংবা মধ্যবর্তী কোনো নির্বাচন হলে কিংবা যেসব আসনে, কিছু কিছু আসনে তারা প্রার্থীতা প্রত্যাহার করে সেখানে নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে আওয়ামী লীগের কিছু ব্যক্তিবর্গকে সংসদে ঢুকাবে, 10 থেকে 15 জন, এর থেকে কম হতে পারে, ঢুকিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে আওয়ামী লীগকে আমরা সুযোগ দিয়েছি, আমরা গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সরকার পরিচালনা করছি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আর এই পরিকল্পনায় বাংলাদেশ আওয়ামী লীগের যারা সংস্কারপন্থী কিংবা যারা গাদ্দার, আপনারা তো চেনেন, স্বীকৃত কিছু গাদ্দার আছে, এবং আওয়ামী লীগের যে আমলাতান্ত্রিক মাফিয়া ছিল, এই মাফিয়াদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, যোগাযোগ করেছে ইতিমধ্যে, অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই এই ব্যাপারে সায় দিয়েছে। এবং এইখানে তারেক রহমানের আরেকটা পরিকল্পনা হলো, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতবর্ষে অবস্থান করছে, সেহেতু শেখ হাসিনা যদি কোনোভাবে ভারতের তার কিছু একটা হয়ে যায়, মানুষের হায়াতের কথা তো আসলে বলা যায় না, যে কোনো সময় অঘটন ঘটতে পারে, তারা মনে প্রাণে চাচ্ছে শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করুক, যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েকটা খণ্ডে খণ্ডিত হয়ে যায়। এটা তো বাস্তব। বঙ্গবন্ধু কন্যা যদি তার জীবদ্দশায় বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে না যান, আওয়ামী লীগের মধ্যে, ইভেন শেখ ফ্যামিলির মধ্যে কয়েকটা গ্রুপ সৃষ্টি হবে, এইটা তো অনস্বীকার্য, এই কথা তো মিথ্যা না। এটা DGFI জানে, এটা তারেক রহমান জানে, এটা বিএনপি জানে, এবং বাংলাদেশের ইসলামিস্ট যতগুলো দল আছে সবাই জানে, এবং তারা এই প্রক্রিয়ার দিকে আগাচ্ছে। আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় সহসায় আসতে দেওয়া হবে না। যত দেরি করা যায় তত ভালো, কারণ শেখ হাসিনার শারীরিক অবস্থার যদি কোনো কারণে অবনতি হয়, তাদের চাওয়া সৃষ্টিকর্তা মাফ করুক, আল্লাহ যেন তাকে অনেক বেশি দিন বাঁচিয়ে রাখেন। আমি সেই দোয়া সবসময় করি, এখনো করছি, আবারও করব, ভবিষ্যতেও করে যাব, কারণ তারও বর্তমানে বাংলাদেশ ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে গেছে। সুতরাং আমরা চাই বঙ্গবন্ধু কন্যা সহি সালামতে বাংলাদেশে ফিরে যাক, এই রাজাকারদের বিরুদ্ধে বন্দোবস্ত করুক, বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটকে উন্নত করে তিনি রাজনীতি থেকে বিদায় নিয়ে বাকি জীবন টুঙ্গিপাড়ায় গিয়ে অবস্থান করুক। আমরা এটা চাই। এখন এরা চাচ্ছে রিফর্ম আওয়ামী লীগ মাঠে নিয়ে এসে শেখ হাসিনাকে মাইনাস করে এই আওয়ামী লীগ দিয়ে তারা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটা বার্তা দেবে যে আমরা আওয়ামী লীগকে সুযোগ দিয়েছি। এখানে তাদের হয়ে, অর্থাৎ বিএনপির হয়ে কাজ করতেছে DGFI, এবং তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পর থেকেই DGFI কে এখানে লেলিয়ে দিয়েছে এই রিফর্ম তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য কিংবা প্রতিফলন ঘটানোর জন্য, যেটাই বলেন না কেন। এখানে সব থেকে বড় গাদ্দার সেনাপ্রধান ওয়াকার। আর ওয়াকার জানে যে আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায় শক্তি নিয়ে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতিতে ফিরে, টুডর টুমোরো ক্ষমতায় আসবে, জুলাই সন্ত্রাসীরাও জানে ক্ষমতায় আসবে, ইভেন তারেক রহমান নিজেও জানে আওয়ামী লীগ পূর্ণ মাত্রায় ক্ষমতা নিয়ে আসলে, স্বাভাবিক রাজনীতিতে ফিরলে তাদের বাপের শক্তি নাই, আওয়ামী লীগের মতো দলকে তারা ঠেকিয়ে রাখবে, তারা ঠেকিয়ে রাখতে পারবে না, তারা সেটা জানে। এবং জুলাই সন্ত্রাসী, ইউনূস থেকে শুরু করে জামাত, হোয়াটএভার, যারা 5 আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের সাথে সম্পৃক্ত ছিল, এরা সবাই জানে আওয়ামী লীগ পূর্ণ মাত্রায় ফিরলে এরা কেউ রক্ষা পাবে না। সেই জন্য সবাই
সম্মিলিতভাবে রিফর্ম আওয়ামী লীগ মার্কেটে নিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এটা চলছে, আপনারা খুব শীঘ্রই এটার বিষয় দেখতে পাবেন। যারা অতি উৎসাহী হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে তাদের অতীতের ইতিহাস ঘেটে দেখেন, এরা মুক্তিযুদ্ধের পক্ষে কখনো কথা বলেনি। এরা সারা জীবন বিএনপির দালালি করেছে, অতিরিক্ত মুক্তিযুদ্ধের ভালোবাসা দেখাচ্ছে, স্বাধীনতার পক্ষের ভালোবাসা দেখাচ্ছে, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখাচ্ছে। এদের সন্দেহের বাইরে রাখা চলবে না। অনেকে বলতে পারেন আপনারা আসলে কাউকে বিশ্বাস করেন না, একাই আপনারা সবকিছু উদ্ধার করবেন। দেখেন, যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে তো কথা বলতেছি না, তাদের বিষয়ে সাবধান থাকার জন্য, সচেতন থাকার জন্য আমি বলতেছি। এখানে কারা কারা সম্পৃক্ত আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতীতের ইতিহাস তাদের ঘেটে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সারা জীবন বিএনপির দালালি করেছে, হঠাৎ করে এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে, আলটিমেটলি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। এদেরকে সন্দেহের তালিকায় রাখতে হবে। 5 আগস্টের পরের ভূমিকাগুলো দেখেন এদের, তারপরেও বুঝতে পারবেন যে এরা আসলে কি চাচ্ছে। এরা চাচ্ছে এদেরকে দিয়ে মুক্তিযুদ্ধের বয়ান উৎপন্ন করে, এদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা অনুভূতির জায়গা সৃষ্টি করে এদের পক্ষে। এরা একটা সময় যখন বলবে শেখ হাসিনার বয়স হয়ে গেছে, উনি আর দল চালাইতে পারবেন না, আপনারা নতুন নেতৃত্বের চিন্তা ভাবনা করেন, আপনারা শেখ হাসিনার বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে কাদেরকে নিয়ে আগাবে, আওয়ামী লীগ এই ধরনের চিন্তা ভাবনা করেন। এই ধরনের মানসিকতা, এই ধরনের প্রবণতা আপনাদের মনের মধ্যে সৃষ্টি করার জন্য তারা এই ধরনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এবং এই চেষ্টা যে সফল হবে না সেটা আমরা খুব ভালো করে জানি। কারণ বঙ্গবন্ধু কন্যার জীবদ্দশায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাইরে গিয়ে সংস্কারপন্থীদের কথা শুনে রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব কখনোই মেনে নেবে না। তৃণমূলের নেতাকর্মীদের প্রতি একটা আহ্বান থাকবে, আপনারা এই ষড়যন্ত্র তত্ত্ব থেকে বের হয়ে আসেন। যারা এখন কথা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলুক, বাট তাদের কোনো ষড়যন্ত্রের পথে আপনারা পা বাড়াবেন না। একটা বিষয় মাথায় রাখবেন, এরা সবসময় মুক্তিযুদ্ধের কথা বলতেছে, আওয়ামী লীগের কথা বলতেছে, কিন্তু শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার কথা একবারের জন্য স্বীকার করে না, বলে না। কারণ তারা শেখ হাসিনাকে চাচ্ছে না, তারা চাচ্ছে শেখ হাসিনা মাইনাস হয়ে যাক। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।